নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আলোচনা করছিলাম। আর এই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে এর আগে আমরা আইএমএফ অর্থাৎ আন্তর্জাতিক অর্থভাণ্ডার এবং ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক এবং তার আন্ডারে আইবিআরডি, আইডিএ, আইএফসি, এমআইজিএ, আইসিএস, আইডি এগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করেছি। এবং আজ আমরা ডব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সম্পর্কে জানবো। আমরা প্রথমে ডব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সম্পর্কে কিছু বেসিক ফ্যাক্ট জানবো, যেখান থেকে ডিরেক্টলি এমসিকিউ জিজ্ঞাসা করা হয় এসএসসি, রেলওয়ে, ব্যাংক প্রত্যেকটা এক্সামে, এবং ডব্লিউবিসিএস প্রিলিমিনারি এবং মেন্স তো বটেই, ইউপিএসসি প্রিলিমিনারিতেও কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। তার সাথে সাথে আপনাদের সুবিধার্থে আমি এই যে ডব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ভারতের ওপর এই ডব্লিউটিও এর যে পজিটিভ এফেক্ট এবং তার নেগেটিভ এফেক্টগুলো আমি ডিটেলসে আলোচনা করব। চলুন শুরু করা যাক। তার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, এগিয়ে চলো 2.0 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে জেনারেল সায়েন্সের সমস্ত রকমের লেকচার পাবেন এবং এই চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং আমার প্রতিটি লেকচারের আপডেট পেতে এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবেন। দুটি চ্যানেলের লিঙ্কই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। চলুন শুরু করা যাক। তো এই যে ডব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এর বাংলা প্রতিশব্দ হলো বিশ্ব বাণিজ্য সংস্থা। তো এটা প্রতিষ্ঠিত হয় কবে? 1995 সালের জানুয়ারির 1 তারিখেই এটা প্রতিষ্ঠিত হয়, বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। আর এই যে যখন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা ডব্লিউটিও প্রতিষ্ঠা হয়, তখন এর উদ্দেশ্য ছিল সদস্য যে দেশগুলো থাকবে তাদের মধ্যে বিভিন্ন রকম ট্রেড রিলেটেড এবং যে সার্ভিস রিলেটেড তথ্য, তারপরে এদের মধ্যে বিভিন্ন রকম যে দ্রব্যাদি অর্থাৎ যেগুলো ইম্পোর্ট করা হয়, এক্সপোর্ট করা হয়, সেগুলো যাতে সহজে একে অন্যের সাথে আদান প্রদান করতে পারে। অ্যাকচুয়ালি সহজ অর্থে বলতে গেলে সদস্য দেশগুলির মধ্যে বিভিন্ন যে পণ্য এবং পরিষেবা, সেগুলো সহজ আদান প্রদান যাতে সরবরাহ যাতে একেবারে প্লেন থাকে এবং কোনো রকম প্রবলেম না হয়, সেটাই কিন্তু দেখা এই ডব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কাজ। তো এই যে ডব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটা কিন্তু অ্যাকচুয়ালি 1947 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তো 1947 সালে ডব্লিউটিও প্রতিষ্ঠিত হয়নি। যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন গ্যাট নাম ছিল, GATT। অনেকেই আপনারা নাম শুনেছেন। এই যে গ্যাট, এর ফুল ফর্ম হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড। অর্থাৎ ট্যারিফ অ্যান্ড ট্রেড বুঝতেই পারছেন, শুল্ক এবং ট্রেড রিলেটেড ব্যাপার নিয়ে। তো এই ট্যারিফ এবং ট্রেড এর উত্তরসূরি বা জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড, GATT, গ্যাট এর উত্তরসূরি হচ্ছে কি ডব্লিউটিও। তো এই যে ডব্লিউটিও, GATT এর পরিবর্তিত নাম। কিন্তু এই যে ডব্লিউটিও, এর সাথে গ্যাটের কিছু আলাদা সম্পর্ক আছে। কি কি সেটা আমি একটু পরে বলছি। তার আগে আমি বলে দিই যে সদস্য দেশগুলির মধ্যে যে আমদানি রপ্তানির শুল্ক, সেগুলো বিলোপ করে বাণিজ্যকে অর্থাৎ ট্রেডকে বাড়ানো কিন্তু এই যে ডব্লিউটিও এর অন্যতম একটি কাজ। এখানে দেখুন, অলওয়েজ ট্রাই টু ইনক্রিজ ট্রেড বাই রিডিউসিং ট্যারিফ। তো ট্যারিফ কমিয়ে সবসময় ট্রেড বাড়ানোর লক্ষ্যই থাকে এই ডব্লিউটিওর। আর আন্তর্জাতিক বাজারে যে কোনো রকম সমস্যার সমাধানে কিন্তু এই ডব্লিউটিও পরামর্শ প্রদান করে। তারপর সদস্য দেশগুলি বিশ্বের 90% বাণিজ্য নিয়ন্ত্রণ করে। এর অর্থ কী? টোটাল এই যে ডব্লিউটিও এর আন্ডারে 164 কান্ট্রি রয়েছে, অর্থাৎ সদস্য দেশ রয়েছে 164টি। তো এই যে 164টি প্রত্যেকটা দেশের ক্ষেত্রে টোটাল যে ট্রেড তারা করে, প্রত্যেকের ট্রেড তার 90% ট্রেড কিন্তু কন্ট্রোল করে এই যে ডব্লিউটিও। বাকি 10% তারা এদিক ওদিক করতে পারে। আর এই যে গ্যাট, যখন ডব্লিউটিও প্রতিষ্ঠিত হয়নি, 1947 সালে যখন গ্যাট ছিল, GATT, তখন এই যে গ্যাট শুধুমাত্র পণ্যের আদান প্রদান পরিচালনা করত এবং পরিষেবা কিন্তু পরিচালনা করত না, শুধুমাত্র পণ্যের আদান প্রদান পরিচালনা করত। সেক্ষেত্রে কিন্তু ডব্লিউটিও এখানে সার্ভিসও প্রদান করে। আর 8th কনফারেন্স অফ ডব্লিউটিও, অ্যাকচুয়ালি ডব্লিউটিও বলা ভুল, 8th কনফারেন্স অফ গ্যাট। তো গ্যাটের 8ম কনফারেন্সের মাধ্যমে 1988 থেকে 1994 সাল পর্যন্ত যেটা চলেছিল, তার মাধ্যমেই কিন্তু এই যে ডব্লিউটিও প্রতিষ্ঠিত হয় 1995 সালের জানুয়ারির 1 তারিখে। আর মনে রাখবেন, এর হেডকোয়ার্টার রয়েছে জেনেভা, সুইজারল্যান্ড। জেনেভা, সুইজারল্যান্ডের হেডকোয়ার্টার রয়েছে। সদর দপ্তর
জেনেভা সুইজারল্যান্ড বলে দিলাম, মেম্বার রয়েছে 164টি। এবং মনে রাখবেন যে অষ্টম কনফারেন্সটা হয়েছিল, এই কনফারেন্সটা হয়েছিল উরুগুয়েতে এই কনফারেন্সটা হয়েছিল। আর এর সদস্য দেশগুলির যে বার্ষিক সাধারণ পরিষদের মিটিং, সেখানে কিন্তু প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা হয়। তো আমি ধীরে ধীরে কথা বলছি, আমার কথা আটকে আটকে যাচ্ছে অনেকটা। আমি বলেছিলাম আমি কয়েকদিন ধরে একটু ঠান্ডার জন্য ভুগছি, তো সেই জন্য প্রবলেম হচ্ছে, তো কোনো রকম একটু মাইন্ড করবেন না, একটু মানিয়ে নেবেন। যদি একটু শুনতে ভালো না লাগে, খারাপ লাগে, একটু মানিয়ে নেবেন, আবার কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আপাতত ভিডিওটাও একটু রেগুলার করতে পারছি না এই কারণে। তো নেক্সট আমরা চলে আসলাম এর পজিটিভ এবং নেগেটিভ এফেক্ট ইন্ডিয়ার ওপরে এই যে ডব্লিউটিও এর নেগেটিভ এবং পজিটিভ এফেক্ট কী কী হতে পারে। তো প্রথমেই আমরা পজিটিভ এফেক্টে চলে আসি, ভালো দিকগুলো প্রথমে আলোচনা করে নিই। তো প্রথমে যে ভালো দিকটা, এই যে ডব্লিউটিও, তো যে উন্নত দেশগুলো দেখুন, ইউএসএ, তারপরে জাপান, চায়নাকেও আপনি উন্নত বলতে পারেন। তো এই যে উন্নত দেশগুলো, তারপর আমেরিকা তো বলেই ফেলেছি, তারপরে কানাডা, তারপরে আপনি ইউরোপিয়ান কান্ট্রিগুলো দেখুন, প্রত্যেকটা কান্ট্রি এগুলো ডেভেলপড কান্ট্রি। তো এই যে ডেভেলপড কান্ট্রিগুলো আছে, এই কান্ট্রিগুলোতে কৃষিজাত দ্রব্যের যে ইম্পোর্ট, তার ওপর কন্ট্রোল কিন্তু একেবারে শিথিল হয়ে পড়ে এই যে ডব্লিউটিও এর প্রভাবে। আর এর ফলে কন্ট্রোল যখন শিথিল হয়ে পড়ে এই ডব্লিউটিওর প্রভাবে, তখন কিন্তু তাদের দেশের, অর্থাৎ সেই ডেভেলপড কান্ট্রিগুলোর অভ্যন্তরীণ ট্যারিফ, অর্থাৎ ইন্টারনাল যে ট্যারিফগুলো থাকে সেইগুলো কিন্তু হ্রাস পায়। তারপর যে ভর্তুকি, সাবসিডি, সেগুলোও হ্রাস পায়। তার ফলে কি হয়? তার ফলে আন্তর্জাতিক বাজারে ভারতের যে কৃষিজাত দ্রব্য, ভারত তো প্রচুর পরিমাণে কৃষিজাত দ্রব্য এক্সপোর্ট করে, ইম্পোর্ট অবশ্যই করে, কিন্তু এক্সপোর্টও করে বেশি। তো এই যে কৃষিজাত দ্রব্য ভারতের, সেগুলো কিন্তু ওই ডেভেলপড কান্ট্রিগুলোতে বেশি দামে বিক্রি হবে। তাহলে কিন্তু ভারতের একদিক থেকে আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি, ধরুন ইউএসএ রয়েছে, জাপান রয়েছে, এগুলো প্রত্যেকটা খুবই উন্নত কান্ট্রি বা ডেভেলপড কান্ট্রি। তো এই ডেভেলপড কান্ট্রিগুলো যখন তাদের কৃষিজাত দ্রব্যের ওপর সাবসিডি কমিয়ে দেয়, তখন তাদের যে ইম্পোর্ট, সেক্ষেত্রে কিন্তু তাদের সাবসিডি, অভ্যন্তরীণ যে ভর্তুকি বা সাবসিডি, সেটা যখন কমে যায়, তখন আন্তর্জাতিক বাজার, অর্থাৎ ইন্টারন্যাশনাল মার্কেটে ভারত যখন তাদের কৃষিজাত দ্রব্য বিক্রি করবে, তখন কিন্তু সেগুলোর দাম বৃদ্ধি পাবে ভারতের ক্ষেত্রে। ওদের ক্ষেত্রে সাবসিডি কমে যাচ্ছে, ভারতের ক্ষেত্রে দাম বৃদ্ধি পাচ্ছে। তো এটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পজিটিভ ইফেক্ট, কারণ আমাদের যে ইকোনমি, সেটা অনেকটাই আমাদের কৃষির ওপর বেস করে রয়েছে। তো আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কৃষির ওপর বেস করে আমাদের কতটা ইকোনমি রয়েছে। অর্থাৎ প্রাইমারি সেক্টর বললেই হয়ে যাবে, কেননা খুব ধারে কাছে রয়েছে অ্যামাউন্ট, মানে পার্সেন্টেজটা খুব ধারে কাছে রয়েছে প্রাইমারি সেক্টরের সাথে কৃষিজাত দ্রব্যের। তো 2 নম্বর কি ভালো দিক থাকতে পারে? তো যে কৃষিজাত শিল্পজাত দ্রব্যের রপ্তানিও বৃদ্ধি হবে। তার কারণ কি? যে কৃষিজাত শিল্পজাত দ্রব্য, এগুলো উৎপাদন করার জন্য ভারতের কিন্তু অন্য কোথাও থেকে, ধরুন চায়না থেকে, ইউএসএ থেকে, কোথাও থেকে কিন্তু কোনো কিছু আমদানি করতে হয় না, ইম্পোর্ট করতে হয় না। শুধুমাত্র ভারতের ভিতরকার ফলন তারা এক্সপোর্ট করছে, তাহলে কিন্তু ভারতের লাভ হয়ে যাচ্ছে। আর উন্নত যে দেশ, ডেভেলপ যে কান্ট্রিগুলো, সেগুলোতে বস্ত্র, তারপর তন্তুজাত দ্রব্যের ওপর বিভিন্ন রকমভাবে পরিমাণগত, অর্থাৎ কোয়ান্টিটেটিভ কন্ট্রোল বাতিল হয়ে যায় যদি, তাহলে কিন্তু ভারতের বস্ত্র এবং তন্তুজাত দ্রব্য অনেকটা লাভবান হবে। তার কারণ কি হচ্ছে, দেখুন দুটি টার্ম রয়েছে, কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ। কোয়ালিটেটিভের ক্ষেত্রে দেখা হয় যে তার কোয়ালিটি কতটা ভালো, এবং কোয়ান্টিটেটিভের ক্ষেত্রে দেখা যায় তার পরিমাণ কতটা বেশি। তো কোয়ালিটি দিক থেকে দেখতে গেলে ভারতের বস্ত্র হয়তো এদিক থেকে হয়তো কিছুটা পিছিয়ে থাকবে, কিন্তু আপনি যদি কোয়ান্টিটির দিক থেকে দেখতে পারেন, ভারত কিন্তু প্রচুর পরিমাণে এক্সপোর্ট করতে পারে এই যে তন্তুজাত দ্রব্য। তার কারণ কি? তার কারণ হচ্ছে ভারতে প্রচুর পরিমাণে কার্পাস বস্ত্রবয়ন শিল্প রয়েছে, কার্পাস ভালো উৎপাদন হয়, পাট ভালো উৎপাদন হয়, সেক্ষেত্রে কিন্তু ভারত একটু এগিয়ে রয়েছে। তারপর ইম্পোর্ট এবং এক্সপোর্ট, তার যে বাধা নিষেধগুলো আছে সেগুলো শিথিল করার ফলে ভারত বিদেশে তাদের ব্যাংকিং, তারপরে ইন্স্যুরেন্স, এগুলো ক্ষেত্রে কিন্তু সার্ভিস এক্সপোর্ট করতে পারবে। আমি এর আগে প্রথমের দিকের লেকচারে একেবারে সার্ভিস নিয়ে আলোচনা করেছিলাম, তারপরে ব্যালেন্স অফ ইনভিজিবল আমি আলোচনা করেছিলাম, ব্যালেন্স অফ ট্রেড আলোচনা করেছিলাম, এগুলো আলোচনা করেছিলাম। তখনই আমি বলেছিলাম সার্ভিস কীভাবে এক্সপোর্ট ইম্পোর্ট করা হয়। তো এই রকমভাবে কিন্তু ভারত সার্ভিসও এক্সপোর্ট করতে পারবে। তাছাড়া ডব্লিউটিও যে নীতিগুলো দিয়েছিল, ডব্লিউটিওর যে প্রভিশনগুলো আছে, সেগুলো অনুযায়ী টোটাল যে কৃষিজাত দ্রব্যের উৎপাদন, সেই মূল্যে 10%-এর বেশি ভর্তুকি দেওয়া যাবে না। কিন্তু এই যে সাবসিডি,
এই ক্ষেত্রে কিন্তু ভারতে দেওয়া সাবসিডির থেকে সেই সাবসিডিগুলো অনেকটাই বেশি। তার ফলে কি, সেই ক্ষেত্রে ভারত লাভবান হয়ে যাচ্ছে। আর ভারতের টোটাল যে সামগ্রিক রপ্তানি, টোটাল যে এক্সপোর্ট, সেটা কিন্তু বৃদ্ধি পাবে এর ফলে। তো এবার আমরা একটু নেগেটিভ এফেক্টগুলো দেখে নেব। এতক্ষণ আমরা পজিটিভ এফেক্টগুলো দেখলাম, এবার আমরা একটু নেগেটিভ এফেক্ট দেখব। এর ফলে কি কি ভারতের ক্ষতি হতে পারে। নেগেটিভ এফেক্ট 1 নম্বর কি, তো ডব্লিউটিও বিভিন্ন রকম তাদের ধারা রয়েছে, যেমন TRIPS সংক্রান্ত যে ধারাগুলো আছে সেগুলো যত কঠোর করবে, যে সেগুলোর দ্বারা যত কন্ট্রোল করবে তারা, সেক্ষেত্রে কিন্তু ভারতের পেটেন্ট আইনের পরিবর্তন হবে। আর যার ফলে কিন্তু ভারতের স্বার্থের বিরোধী একটা কন্ডিশন তৈরি হবে ইকোনমির ক্ষেত্রে। তারপর গ্যাট যখন ছিল, গ্যাট যখন ছিল, অর্থাৎ জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড যখন ছিল, তখন সে তার কিছু প্রভিশন তৈরি করেছিল, সেগুলো কিন্তু এখনও আছে। আর তার ফলে কি তাদের সার্ভিস ক্ষেত্রে, অর্থাৎ টোটাল উন্নত দেশগুলোর সার্ভিস ক্ষেত্রে সেক্টরে সেখানে লিবারালাইজেশন করবে। আর সেক্ষেত্রে ব্যাংকিং, ইন্স্যুরেন্স, টেলিকমিউনিকেশান ইত্যাদি ক্ষেত্রে কিন্তু বিদেশি যে প্রতিষ্ঠান সেগুলোর কিন্তু প্রচণ্ড পরিমাণে ভারতে, তারপর যে কম ডেভেলপিং কান্ট্রিগুলো বা লেস ডেভেলপ কান্ট্রি বা ডেভেলপিং কান্ট্রি যেগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু লিবারালাইজেশন ঘটলে খুব ক্ষতি হয়ে যাবে। অর্থাৎ বাইরের খুব শক্তিশালী যে কোম্পানিগুলো তারা কিন্তু ঢুকে পড়বে, আর তাদেরকে সরানো কিন্তু একেবারে সম্ভব হবে না, একেবারে একচেটিয়া ব্যবসা তারা করবে। তার সিম্পল এক্সাম্পল হচ্ছে জিও প্রথমে কতটা নিজের লস করলো, তারপরে দেখুন, তারপরে এখন জিওর কিন্তু কোনো রকম লোন নেই। আর জিও প্রথম একটা টেলিকম কমিউনিকেশন এ তো পরিণত হয়েছে, যার কিন্তু কোনো রকম ধার দেনা নেই। আর জিও প্রত্যেকটা শোধ করে দিয়েছে, এবং জিও কিন্তু প্রচুর পরিমাণে প্রফিটে রয়েছে। তো আপনি বুঝতেই পারছেন কতটা খারাপ হবে এই যে ডেভেলপিং কান্ট্রির ক্ষেত্রে লিবারালাইজেশন মার্কেটে। আর সবচেয়ে সর্বশেষ যে নেগেটিভ এফেক্ট, সেটা হলো যে বিদেশি প্রতিষ্ঠানগুলোকে ভারতে অবাধে কাজ করতে দিলে যে ছোট ছোট ভারতীয় সংস্থাগুলো আছে সেগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে, এবং বেকার সমস্যার সৃষ্টি হবে। ভারতের এত জনগণ, 135 কোটি প্লাস জনগণ, সেখানে কিন্তু বেকারত্ব আরও বেশি, আনএমপ্লয়মেন্ট আরও বেড়ে যাবে যদি বিদেশি যে শক্তিশালী সংস্থাকে, যেমন আপনি দেখতেই পাচ্ছেন এই যে দিওয়ালিতে এত পরিমাণে আমরা রব তুললাম, যে এত পরিমাণে ভারতীয়রা রব তুললো যে চাইনিজ প্রোডাক্ট বর্জন করুন, কিন্তু সেটা কি সত্যিই সম্ভব হয়েছে? এই যে দিওয়ালিতে দেখুন প্রচুর পরিমাণে চাইনিজ মোবাইল বিক্রি হয়েছে, প্রচুর পরিমাণে চাইনিজ ইলেকট্রনিক্সের জিনিসপত্র বিক্রি হয়েছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে ভারতের বেশিরভাগ মানুষের ইনকাম কিন্তু একটি সীমিত সীমার মধ্যে, তার বাইরে বেরিয়ে তারা কিন্তু কোনো কিছু কিনতে পারে না। আর ভারতীয় প্রোডাক্টের দাম সেখানে অনেক বেশি, ইউএসের প্রোডাক্টের দাম অনেক বেশি, কিন্তু সাউথ কোরিয়ান প্রোডাক্টের দাম অনেক বেশি, কিন্তু চাইনিজ প্রোডাক্ট সেখানে কম দামে বিক্রি করতে পারছে। এখানে একটা কাজ করতে পারে ইন্ডিয়া, সেখানে চাইনিজ ওই প্রোডাক্টগুলোর ওপর ট্যারিফ বাড়িয়ে দিতে পারে বা শুল্ক বাড়িয়ে দিতে পারে। তার ফলে চাইনিজ প্রোডাক্টগুলোর দাম বেড়ে যাবে, ভারত কিন্তু তখন নিজেদের জিনিস কিনতে বাধ্য হবে। তো এইগুলো করা যেতে পারে। আর এই ছিল টোটাল আমাদের ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা WTO রিলেটেড আলোচনা। তো আমি ধীরে ধীরে থেমে কথা বলছি, একটু কোনো রকম প্রবলেম হলে মানিয়ে নেবেন। তো আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করছি যে খুব তাড়াতাড়ি আপনার ঠিকভাবে লেকচার আবার কন্টিনিউ করব। তো এই ছিল ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।